প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও একরকম ভালো আছি। তো আজ থেকে আমি আমার এই চ্যানেলে নিয়মিত তোমাদের সাথে থাকব। আমি আমার এই চ্যানেলটিতে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান এবং ফিনান্স এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত গণিত ও ইংরেজি পাঠদান করানো হবে একাডেমিকভাবে সিলেবাস ভিত্তিক। আমি আশা করি এই চ্যানেলটির সাথে তোমরা যুক্ত থাকলে আর বাসায় প্রাইভেট পড়তে হবে না। তোমরা নিয়মিত চ্যানেলটির সাথে যুক্ত থাকো। আমি প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি অঙ্ক সলিউশন করে দিব এবং আমার ইচ্ছামতো বোঝানোর চেষ্টা করব। যদি এরপরও কেউ না বুঝো আমাকে কমেন্টস করে এটা জানাতে পারো। তো আশা করি আমার এই ক্ষুদ্র প্রয়াসটি তোমাদের বহুলাংশে কাজে লাগবে, একাডেমিকভাবে হোক আর অন্য ক্ষেত্রে হোক। তো আজকে যে আমি সমস্যাটি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি সেটা হলো নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের লেনদেন অধ্যায়। হিসাব বিজ্ঞান বইয়ের লেনদেন অধ্যায় দ্বিতীয় অধ্যায় আছে, এটা লেনদেন। দ্বিতীয় অধ্যায়ের লেনদেন। তাহলে আমরা দ্বিতীয় অধ্যায়ের লেনদেন চ্যাপ্টারের 1 নম্বর অঙ্কটা আমরা আজকে সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু অঙ্কটা পড়ে শোনাচ্ছি। তোমরা যদি কেহ এই মুহূর্তে বইয়ের টেবিলে থাকো তাহলে বইটা বের করে নিতে পারো। আমি পৃষ্ঠা নাম্বার দিয়ে সাহায্য করতে পারি তোমাদের। হিসাব বিজ্ঞান বইয়ের 21 পৃষ্ঠা, লেনদেন অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়। অঙ্কটা এরকম লেখা আছে, রিফাত এন্টারপ্রাইজ একটি ব্যবসা প্রতিষ্ঠান। 2017 সালের ডিসেম্বর মাসে উক্ত ব্যবসায় প্রতিষ্ঠানে ঘটনাগুলো সংঘটিত হয়েছে। ডিসেম্বর 1, 5 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। ডিসেম্বর 3, ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো। ডিসেম্বর 5, ধারে পণ্য ক্রয় 25,000 টাকা। ডিসেম্বর 7, নগদে পণ্য বিক্রয় 45,000 টাকা। ডিসেম্বর 10, মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ 40,000 টাকা। ডিসেম্বর 15, 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান। ডিসেম্বর 20, পাওনাদারকে পরিশোধ 15,000 টাকা। এই লেনদেনগুলো বা ঘটনাগুলো আছে বইটায়। এখন এখানে যে রিকোয়ারমেন্টগুলো চেয়েছে বা কাজগুলো করতে বলেছে সেটা হলো, আমি ক নাম্বারটা পড়ছি, ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। তো বলা আছে ব্যবসায়িক লেনদেন নয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এখানে একটা কথা বলা হয়েছে ব্যবসায়িক লেনদেন নয়। তাইলে আমরা যে হিসাব বিজ্ঞানে অঙ্কটা করতেছি, কোন লেনদেনে অঙ্ক করতেছি? ব্যবসায়িক লেনদেনের অঙ্ক করতেছি। আমরা এখানে কোনো ব্যক্তিগত লেনদেনের হিসাব আমরা করব না, কারণ ব্যবসা প্রতিষ্ঠান ব্যক্তিগত লেনদেনের কোনো হিসাব রাখে না। যার দরুনই আমরা ব্যবসায়িক কার্যক্রম নিয়ে কাজ করব, বিধায় ব্যবসায়িক লেনদেনের কাজ করব। তাহলে এই জন্যই প্রশ্নটায় বলা আছে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করতে বলছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেটা করব সেটা প্রথমেই ছক আঁকবো। একটা
ছকটা কিভাবে হবে তোমরা একটু দেখো। ছকটা হবে, আমরা ছকটা এইভাবে আমরা করব। বন্ধুরা তোমরা একটু খেয়াল করো, যদি কেউ না বুঝো একটু জিজ্ঞাসা করো। তো আমরা এখানে ছক আঁকলাম, কী কী নিলাম? তারিখ। আমরা তারিখ কথাটা পূর্ণাঙ্গ লিখব। অনেকে সংক্ষিপ্ত আকারে তারিখ লেখে, কিন্তু উচিত নয়। বিবরণ, তারিখের পর কি? বিবরণ লিখলাম। টাকা, টাকা। আমরা টাকার দুইটি কলাম ব্যবহার করলাম। অনেকে একটি কলাম ব্যবহারও করতে পারে টাকার, কিন্তু আমরা সঠিকভাবে করার ক্ষেত্রে দুইটি টাকার কলামই ব্যবহার করব। এটা আমরা অধ্যায় করতেছি, 2 অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, অধ্যায় দ্বিতীয়, চ্যাপ্টারটার নাম হচ্ছে লেনদেন। লেনদেন। আর এখানে আমরা লেনদেন চ্যাপ্টার 1 নাম্বার অঙ্কটা করতেছি, 1-এর কল করতেছি। প্রশ্নটা চেয়েছিল আমাদের যে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করতে বলছে। তাইলে আমরা উপরে এই কাজটাই লিখব। কি লিখব? যে ব্যবসায়িক লেনদেন নয়, ব্যবসায়িক লেনদেন নয়, লেনদেন নয় এমন ঘটনাসমূহের পরিমাণ নির্ণয়। পরিমাণ নির্ণয় লিখলাম আমরা। এখন আমরা কি করব? তারিখের ঘরে সালটা আগে লিখব সুশৃঙ্খলভাবে, 2017। তারপরে ডিসেম্বর মাস, এই জন্য আমরা ডিসেম্বর দেব। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ডিসেম্বর। তাহলে আমরা ডিসেম্বর লিখলাম। ডিসে লিখলেই বোঝা যাবে ডিসেম্বর। এখন প্রশ্ন হচ্ছে লেনদেন কোনটা নয়? ব্যবসায়িক লেনদেন নয়। এইখানে যেগুলাই আছে প্রত্যেকটাই একটা একটা ঘটনা, কিন্তু প্রত্যেকে এক একটি লেনদেন নয়। এক্ষেত্রে বলে রাখি শিক্ষার্থী বন্ধুরা, লেনদেন এবং ঘটনা এক কথা নয়। হিসাব বিজ্ঞানে একটি কথা আছে, সকল লেনদেনই ঘটনা, কিন্তু সকল ঘটনা লেনদেন নয়। উদাহরণস্বরূপ আমি বলতে পারি, মালিকের ছেলের বিয়ে অনুষ্ঠানে 10 লাখ টাকা ব্যয়, একটা কথা। আর একটা কথা হলো ব্যবসায়ে 10 লাখ টাকা নগদ মূলধন আনয়ন করা হলো। তাহলে দুইটা কথাই ঘটনা, কিন্তু এর মধ্যে একটা লেনদেন, একটি লেনদেন নয়। মালিকের ছেলের বিবাহ অনুষ্ঠানে যে 10 লাখ টাকা ব্যয় করা হয়েছে, এখানেও নগদ অর্থ ব্যয় হয়েছে, আবার অর্থাৎ নগদ টাকার সংশ্লিষ্টতা রয়েছে, আবার ব্যবসায় নগদ মূলধন করা আনা হয়েছে।
10 লাখ টাকা এখানেও নগদ অর্থের লেনদেন করা হয়েছে, আনা হয়েছে, কিন্তু একটি লেনদেন নয়। মালিকের ছেলের বিবাহ অনুষ্ঠানে যে 10 লাখ টাকা আনা হয়েছে এটি লেনদেন নয়, বা খরচ করা হয়েছে এটি লেনদেন নয়, কারণ এটা মালিকের নিতান্তই ব্যক্তিগত ব্যাপার। অন্যদিকে ব্যবসায় যে 10 লাখ টাকা মূলধন স্বরূপ আনা হয়েছে এটি লেনদেন, কারণ এতে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, সুতরাং এটি লেনদেন। তাহলে আজ থেকে আমরা বলতে পারবো লেনদেন কোনটি? যে ঘটনা দ্বারা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয় তাকে লেনদেন বলবো। ব্যক্তিগত আর্থিক অবস্থার পরিবর্তন হলে তা লেনদেন হিসাবে আমরা গণ্য করব না। যেহেতু ব্যবসায় 10 লাখ টাকা আনা হয়েছে এটি লেনদেন, মালিকের ছেলের বিয়ে 10 লাখ টাকা খরচ করা হয়েছে এটি লেনদেন না, কারণ এটি ব্যক্তিগত। তদ্রূপ ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ আমরা এখন চিহ্নিত করব। কিভাবে করব? ডিসেম্বর 1 তারিখে 5 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, এতে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, সুতরাং এটি লেনদেন। এখানে বলছে লেনদেন নয় কোনগুলো সেগুলো নিতে, তাহলে এটা লেনদেন, এটা আমরা নিতে পারবো না। ব্যাংকে 50,000 টাকা নিয়ে হিসাব খোলা হলো, এতেও ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। কিভাবে? ব্যাংকে যখন 50,000 টাকা নিয়ে হিসাব খোলা হয়েছে তখন ব্যাংকের নগদ অর্থ বেড়েছে, কিন্তু এই যে 50,000 টাকা ব্যাংকে জমা রেখেছে, কোন টাকা ব্যাংকে জমা রেখেছে? ব্যবসায়ের 50,000 টাকা জমা রেখেছে, এতে ব্যবসায়ের 50,000 টাকা কমে গেছে, সুতরাং ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, দ্যাটস মিন এটা লেনদেন। এটা আমরা লেনদেন নয় এমন কথায় অন্তর্ভুক্ত করতে পারবো না। অন্যদিকে ধারে পণ্য ক্রয়, এটা একটা ব্যয়, তাহলে যেহেতু এটা একটা ব্যয়, সুতরাং ধারে পণ্য ক্রয় করা হয়েছে, এটা ব্যবসায়ের জন্যই পণ্য ক্রয় করা হয়েছে, আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে এবং এতে দুইটা পক্ষ জড়িত আছে, সুতরাং এটি লেনদেন। তো লেনদেনের আর একটা বৈশিষ্ট্য হিসাবে আমরা কি দেখব? যে এতে দুইটি পক্ষ জড়িত থাকবে। এখানে ধারে পণ্য ক্রয় করা হয়েছে, এটাও লেনদেন। নগদে পণ্য বিক্রয় 45,000 টাকা, এটাও একটা লেনদেন, কারণ এতে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, কারণ বিক্রয় একটা আয়। তো পণ্য বিক্রয় করার কারণে ব্যবসা প্রতিষ্ঠানের আয় হয়েছে, আবার নগদ টাকাও বেড়েছে কারণ নগদে বিক্রি করছে, সুতরাং এটি লেনদেন। মালিক কর্তৃক ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ, এটা লেনদেন হিসেবে অন্তর্ভুক্ত করব না, কারণ মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ নিয়েছে, সুতরাং এতে ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো রকম পরিবর্তন হয় নাই, অথবা ব্যবসায় কোনো রকম এই ঘটনাটা দ্বারা প্রভাব ফেলে নেয়, সুতরাং এটি লেনদেন নয়। তাহলে আমাদের এইটাই চেয়েছিল যে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করতে হবে এবং তার পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি? যে ডিসেম্বর 10 তারিখটা লেনদেনের মধ্যে পড়বে না, এজন্য এখানে যাবে। কথাটা লেখি, কি লেখা আছে? হলো মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ, আমরা পুরো লেখাটাই লিখব। মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে
ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ। ঋণ গ্রহণ। শিক্ষার্থী বন্ধুরা, একটু বলে রাখি, তোমরা এই লাইনটা যেহেতু অনেক বড়, এজন্য এখানে ধরতেছে না। তোমরা একটু বুদ্ধি করে টাকার কলামটা একটু ছোট করে দিও, তাহলে এখানে একটু জায়গা বাড়বে। অন্যদিকে তারিখের কলামটা একটু চিকন করে দিও, এতে জায়গা বাড়বে, লিখতে সুবিধা হবে। তাহলে আমরা কত টাকা ঋণ গ্রহণ করছে? 40,000 টাকা। লিখলাম আমরা 40,000 টাকা। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, পরীক্ষায় তোমরা সংখ্যাগুলো বা ডিজিটগুলো স্পষ্ট আকারে লিখবে। অনেকে শূন্য একটার সাথে একটা মিলাই দেওয়ার কারণে বোঝা যায় না এটা কত টাকা লেখা হয়েছে। তাহলে আমরা স্পষ্ট করে লেখার চেষ্টা করব। তাহলে এটি লেনদেন নয়, এজন্য আমরা এখানে লিখলাম। তারপরে আছে ডিসেম্বর কত? 15। ডিসেম্বর 15তে কি বলা আছে? ডিসেম্বর 15, আমরা ডিসেম্বর 15 নিব। 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান। ফরমায়েশ একজনে অর্ডার দিয়েছে। এখন যেহেতু অর্ডার দিচ্ছে, এখানে লেনদেন এটা হবে না, কারণ এখানে আর্থিক অবস্থার পরিবর্তন হয় নাই। আমি একজনকে ফোনে বললাম, উদাহরণস্বরূপ, যে আমাকে 1 বস্তা চাল পাঠাইও। এখন উনি চালও পাঠায় নাই আর আমি টাকাও দেই নাই, এতে ব্যবসায়ের কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয় নাই, সুতরাং এটি লেনদেন নয়। তেমনি একটা এখানে কথা আছে, 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান। অর্ডার দিছে, এখানে যদি নগদ টাকা প্রদান করত, যে 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের দরকার, 20,000 টাকা দিত বা 45,000 টাকা পুরা দিত, তখন এটা লেনদেন হতো। কিন্তু এখানে এরকম কোনো কথা বলা হয় না যে টাকাটা দেওয়া হয়েছে, বলছে কেবল অর্ডার করছে, টাকা পয়সার লেনদেন হয় না। দ্যাটস মিন এটা একটা লেনদেন নয়। তা লিখব কি? আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান। আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ। আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ। ফরমায়েশ প্রদান। কত টাকা? 45,000 টাকা। লিখলাম আমরা 45,000 টাকা। তো 20 তারিখেরটা দেখে একটু, পাওনাদারকে পরিশোধ, এটা লেনদেন। পাওনাদারকে পরিশোধ, এটা লেনদেন। কারণ কি? পাওনাদারকে টাকা দেওয়ার কারণে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। পাওনাদার টাকাটা পেয়েছে, অন্যদিকে ব্যবসায়ের টাকা কমে গেছে, ব্যবসায়ের টাকা হ্রাস পেয়েছে, সুতরাং এটি লেনদেন। তাইলে আমরা আর এখানে বন্ধুরা কোনো এন্ট্রি গেল না, 2টা এন্ট্রি গেল, আমরা যোগ করলাম। 40,000 আর 45,000 যোগ করলে পাই আমরা 85,000। আমরা স্পষ্ট আকার লিখব 85,000। শিক্ষার্থী বন্ধুরা, এখানে পাশাপাশি 2টি দাগ দিব, পাশাপাশি নিচে 2টি দাগ দেব। এটাকে বলা হয় ক্লোজিং দাগ, অর্থাৎ হিসাব বন্ধ করলাম, হিসাব বন্ধের দাগ। এটি দ্বারা হিসাবকে বন্ধ করা বোঝায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দ্বিতীয় অধ্যায় লেনদেন চ্যাপ্টারের 1 নম্বর অঙ্কটার ক নম্বর অঙ্ক সমাধান করলাম। আমরা পরবর্তী ক্লাসটিতে 1 নং অঙ্কের খ নং আমরা করার সমাধান দেখাবো। কিভাবে এই সমাধানটা করতে হয় সেটা দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার সাথে থাকো এবং প্রত্যেকটা অঙ্কের সমাধান দেখো।
এখানে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর অঙ্ক ইংলিশও নিয়মিত দেখানো হবে। ধারাবাহিকভাবে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর গণিত দেখানো হবে। নবম দশমের গণিত এবং ইংরেজি এটাও এখানে সমাধান করা হবে। আমি আশা রাখি আমার সাথে যুক্ত থাকলে তোমাদের বাসায় কোনো প্রাইভেট পড়তে হবে না। বিশেষ করে হিসাব বিজ্ঞান, ফিনান্স, 6 থেকে 10 পর্যন্ত গণিত, 6 থেকে 10 পর্যন্ত ইংরেজি এবং নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান ও ফিনান্স। তো বন্ধুরা, ধন্যবাদ সকলকে। কে কতটা বুঝেছ আমাকে কমেন্টস বক্সে গিয়ে জানাও, আর আশা করি আমার সাথে যুক্ত থাকো। ধন্যবাদ।